আচ্ছা, তো আমরা এখন স্টার্ট করতে যাচ্ছি আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব। সো জাস্ট স্টার্ট করে দিই কী কী আছে আমাদের। তো আমাদের ডেফিনেশন কোনো কিছু মানে থিওরি টাইপের কোনো কিছু আমাদের দরকার হচ্ছে না। সো আমরা ডিরেক্ট নেক্সট দিনে যে ম্যাথটা দরকার সেখানে চলে যাচ্ছি। সো আমরা অনেকটাই নিচে নেমে চলে আসছি, তার উপর আমাদের বেশ কিছু জিনিসপত্র আছে, আমরা যখন যেটা দরকার হবে সেটা উপর থেকে দেখে নিয়ে আসবো। সো আমরা যদি ডিরেক্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখি, এক্সাম্পল প্রবলেমে কী বলা আছে, এ রিইনফোর্সমেন্ট কংক্রিট স্ল্যাব, ওকে স্ল্যাব, so a reinforcement concrete slab is built integrally with কী বলে this with its supports and consist of two equal span। এই জায়গাটা আমাদের এই পর্যন্ত ইম্পর্টেন্ট। এরপরে আমাদের জাস্ট বেসিক কিছু ভ্যালু দেওয়া আছে, বলে দেওয়া আছে আমাদের ক্লিয়ার স্প্যান 15 ফিট, সার্ভিস লোড বলে দিচ্ছে 100 PSF, অ্যান্ড বলে দিচ্ছে 40,000 60,000। এই যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমরা সবই জানি। আচ্ছা, এর মধ্যে এখানে একটা ভ্যালু দেওয়া নেই, সেটা হচ্ছে পার ফিটের জন্য ডেড লোডের, সেটা আমরা ডেড ক্যালকুলেশনের সময় দেখে নিব। আচ্ছা, তো স্ল্যাবের জন্য আমাদের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের থিকনেসটাকে বের করে আনতে হবে, ঠিক আছে? সো থিকনেস বের করার জন্য আমরা কি ফলো করব? আমরা যেটা ফলো করবো সেটা হচ্ছে, ধরো এখানে যে বলা আছে যে বিল্ড ইন্টিগ্রালি উইথ সাপোর্টস, সাপোর্ট অর এটা মানে কি? এটা মানে হচ্ছে সাপোর্ট ইজ মনোলিথিক্যাল উইথ বিমস অর কলাম। তার মানে হচ্ছে আমাদের যে এই স্ল্যাবটা সেটা আমাদের কলামের সাথে টোটালি ইন্টিগ্রেটেড করে দেওয়া, ঠিক আছে? তো সেক্ষেত্রে সো দ্য স্ল্যাব ইজ কন্টিনিউয়াস, তো সেক্ষেত্রে আমাদের স্ল্যাবটা কী হবে, আমাদেরকে ধরে নিতে হবে এটা কি কন্টিনিউয়াস। তো এটা হচ্ছে কি, যেহেতু আমাদের ছবিটা দিয়ে দেওয়া নেই তার জন্য আমরা এই জিনিসটাকে ফলো করতেছি, যে আমাদের যে কথাগুলো বলে দেওয়া আছে, যেমন আমাদের মনোলিথিক যদি বলা থাকে, দেন যদি বলা থাকে বিল্ড ইন্টিগ্রালি উইথ সাপোর্ট, এই যে কথাগুলো বলা থাকবে সেক্ষেত্রে আমরা ধরে নেব এটা বোথ এন্ড কন্টিনিউয়াস। ওকে, সো বোথ এন্ড কন্টিনিউয়াস ফর এ টু স্প্যান, এটার জন্য আমাদের ইকুয়েশনটা কী হবে, থিকনেস এইচ সমান কী হচ্ছে L/28। আচ্ছা, তো এই পর্যন্ত দেখা যাচ্ছে আমরা ক্যালকুলেশন করে বাকিটা কী করতেছি, L/28 দেন ইঞ্চি নিয়ে যাচ্ছে। সবসময় আমরা কী করবো, যেহেতু স্ল্যাব খুবই অল্প দৈর্ঘ্যের জিনিসপত্র, তো সেজন্য আমরা এটাকে ইঞ্চিতে নিয়ে যাব, ঠিক আছে? আমরা সেটাকে ফিটে রাখবো না, আমরা ইঞ্চিতে নিয়ে যাব, এবং অলওয়েজ আমরা কী করবো, সেটাকে আপার রাউন্ডিং করে নিয়ে আসবো, ঠিক আছে? ভ্যালুটাকে আমরা আপার রাউন্ডিং করব। ওকে, সো এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, জাস্ট এ সেকেন্ড। ওকে, এখন আর কিছু জিনিস অ্যাডিশনাল বলবো, সেটা হচ্ছে আমাদের যে কোশ্চেনটা ছিল, আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল যে মনোলিথিক্যাল বলে দিছে, তারপর বলে দিছে কি দেখো বিল্ট ইন্টিগ্রালি উইথ সাপোর্টস। তো এই কেসগুলো যখন থাকবে তখন আমাদেরকে এসিআই কোড বলছে কি ভাই তুমি এটাকে জাস্ট কী বলে বোথ এন্ড কন্টিনিউয়াস ধরবা। কিন্তু যদি তোমার সরি কিন্তু যদি বাই এনি চান্স আমাদেরকে অন্য কিছু বলে দিত, কী বলতো, যদি আমাকে কোনোভাবে হিন্ট দিত এটা সিম্পলি সাপোর্টেড, অথবা যদি বলতো কোনোভাবে ওয়ান এন্ড কন্টিনিউয়াস, সেক্ষেত্রে আমাদের এইচের ভ্যালুটা কী আসতো, এইচের ভ্যালুতে চেঞ্জেস আসতো। সরি, এইচের ভ্যালু তখন কী হতো L/20, অথবা কী হতো L/24, অথবা কত L/28 তো দেখলাম। এবার বোথ এন্ড কন্টিনিউয়াস ক্যান্টিলিভারের জন্য হচ্ছে L/10। আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। মোস্ট প্রবাবলি কালকের এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, বাট যদি বলে দেয় সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আগে থেকে বলে দিই, কালকের এক্সামের জন্য আমাদের এখান থেকে মনে হয় স্টেপ 6 বা 7 পর্যন্ত কোনোটাই লাগবে না, আমাদেরকে ডিরেক্ট বেশ অনেক কিছুই মানে মোমেন্ট পর্যন্ত স্যার বের করে দিবে, বাট স্টিল আমি পুরোটা আর কি বলে যাব। আচ্ছা, এরপরে দেখি আমাদের এটা তো বোঝা গেছে যে এল এর ভ্যালুটা কীভাবে আমরা নিচ্ছে, আরও ডিটেলে পরে একটা ম্যাথের এক্সাম্পল আমরা দেখব। দেন আমাদেরকে সেকেন্ড স্টেপে কী করতে হচ্ছে, সেকেন্ড স্টেপে আমাদের হচ্ছে লোড ক্যালকুলেশন করতে হচ্ছে। সো উই ক্যালকুলেট দ্য লোড। সো আমরা কী জানি, আমাদের যে কোনো স্ট্রাকচারে কী থাকে, ডেড লোড এবং লাইভ লোড। সো আমরা কী করবো, দুইটাই চেক করবো। এখানে একটা কোয়েশ্চেন আছে, বলছে কি ফর থিকনেস 6.5 দ্য ওয়েট ইজ 150 ইন্টু এত। এখন কোয়েশ্চেনটা হচ্ছে কি ভাই 150টা কোথা থেকে আসলো? সো 150টা অ্যাকচুয়ালি এখানে কোয়েশ্চেনে স্যার অ্যাড করতে ভুলে গেছে। এটা ছিল যে ওনার যে পুরো স্ল্যাবটা সেটা বলে দেওয়া ছিল পার ফিটের ওয়েট হচ্ছে 150 সামথিং, যতদূর আমার খেয়াল আসতেছে। তো সেখান থেকে আমরা পার ফিটে যেহেতু বলা ছিল, সেটাকে আমরা কী করতেছি, বা সেটাকে আমরা এখন 6.5 ফিটের জন্য আমরা মানে ঐকিক নিয়মে আর কি কমপ্লিট করতেছি ম্যাথটা, যে আমার 1 ফিটের জন্য এত, তাহলে 6.5/12 এটা করে এটাকে ফিটে নিয়ে যাচ্ছে, তো এটার জন্য কত। তো আমাদেরকে এখানে অ্যান্সারটা আসলে কত, 81 PSF। ওকে, ডান। তো আর লাইভ লোড তো বলে দেওয়া ছিল 100।
সো সেক্ষেত্রে আমরা এখন কী করতেছি, ডেড লোড আর লাইভ লোডের ফ্যাক্টরগুলো আমরা জানি কত। ডেড লোডের জন্য হচ্ছে 1.2 আর লাইভ লোডের জন্য হচ্ছে কত 1.6। এই ফ্যাক্টরগুলোকে গুণ করতেছি, টোটাল বের করে নিচ্ছি। এই যে আমার টোটালটা চলে আসতেছে তার পরিচয় দিচ্ছি আমরা ডব্লিউডি, মোস্ট প্রবাবলি ডব্লিউডি, ঠিক আছে, টোটাল যে ওয়েটটা আমার। সো এটা গেল, এটা সোজা ছিল পার্টটাই। এবার আসো আমরা মোমেন্ট বের করবো। সো যদি আমরা মোমেন্টের দিকে স্টার্ট করি, আমি একটু পুরোনো একটা পড়া বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের মোমেন্টের আমরা বেসিক ইকুয়েশন কী জানি, যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয় তার জন্য আমাদের মোমেন্টের ইকুয়েশন কী হবে, 1/8 ডব্লিউ এল স্কোয়ার। এটা যদি আমাদের একটা সিম্পলি সাপোর্টেড বিম হয় তার জন্য ইকুয়েশন। সেক্ষেত্রে এই যে পোর্শনটা 1/8, এই জিনিসটাকে আমরা নাম বলতেছি, এটা হচ্ছে কি আমাদের মোমেন্ট কোএফিশিয়েন্ট, কোএফ। ওকে, এটা হচ্ছে মোমেন্ট কোএফিশিয়েন্ট। তার মানে এই জিনিসটা যদি না থাকতো, এই জিনিসটা বলতে কোন জিনিসটা, এই যে 1/8 না থাকতো, এই 1/8-এর জায়গায় আমরা যে কোনো সংখ্যা বসাতে পারি এবং সেটার নাম কি বলবো, সেটা হচ্ছে মোমেন্ট কোএফিশিয়েন্ট। এখন এটা গেল, এই যে আমাদের স্ট্রাকচারটা ছিল এটা ছিল ডিটারমাইন্ড স্ট্রাকচার, আমরা ডিটারমাইন করতে পারতাম। বাট আমরা বর্তমানে যে স্ল্যাব নিয়ে কাজ করি সেটা হচ্ছে ইনডিটারমাইন্ড স্ট্রাকচার, যার কারণে আমরা কি জানি না, এটার কোনো মোমেন্ট কোএফিশিয়েন্টের মানটা আমরা জানি না। তো এসিআই কোড করছে কি, এসিআই কোড আমাদেরকে লাইফটা ইজিয়ার করার জন্য আমাদেরকে মোমেন্ট কোএফিশিয়েন্টের ভ্যালু বলে দিছে। সো এখানে ভ্যালুগুলো দেখো, এখানে দেওয়া আছে 1/9, 1/14, 1/24। এই যে ভ্যালুগুলো সেগুলো আমরা কোথা থেকে পাইছি, কোড থেকে পাইছি। এবার ভাই কোড কোথা থেকে আসছে, কোড আমাদেরকে এরকম ফিগার দিয়ে দিছে, বেশ কিছু এরকম টাইপের কিছু ফিগার আকারেও দিছে। আবার আমরা পরবর্তীতে গিয়ে দেখবো, বা ইমুয়াপুর কিছু ভিডিওতে আমরা দেখবো যে উনি চার্ট আকারেও কিছু দিছে, মানে ইমুয়াপুর ফিগার আকারেও দেখেছে, চার্ট আকারেও দেখেছে, আমরা এখানেও সেম জিনিসটা দেখবো। সো চার্টে কি, কোডে আমাদেরকে কি বলা আছে, আমরা যদি ছবিটা দেখি, একটু দেখি ছবির, তার আগে একটু পরিচয় দিয়ে নিই। সেটা হচ্ছে এই যে বিমটা মার্ক করলাম, এটা একটা, এটা একটা। আচ্ছা, এটা কি বাইরের দিকের বিম, তার মানে কি এটা আমাদের এক্সটেরিয়র। সো দ্যাট মিনস এটা কি আমাদের এই বিমের নাম হচ্ছে এক্সটেরিয়র বিম। এটা কি, এটা আমাদের ভিতরের দিকে, সো দ্যাটস মিন ইটস এ ইন্টেরিয়র বিম। দেন হচ্ছে আবার এইটা কি, এটা হচ্ছে আবার বাইরের, দেন এটাও কি আমাদের এক্সটেরিয়র বিম। এই ইন্টেরিয়র এক্সটেরিয়র এই জিনিসগুলো আশা করি বোঝা গেছে, এবং এদের মধ্যবর্তী যে জায়গাটা সেটাকে তারা কি বলতেছে, মিড স্প্যান। ক্লিয়ার? সো ইন্টেরিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র অ্যান্ড মিড স্প্যান। সো এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার। সরি, এবার আসি আমরা এসিআই আমাদেরকে কী কী বলে দিছে। আমাদেরকে বলে দিছে, এটা কী ছিল আমাদের একটু আগে দেখলাম আমরা, এটা হচ্ছে আমাদের এক্সটেরিয়র বিম। এক্সটেরিয়র বিমের যদি ইন্টেরিয়র সাইডে, মানে কি এদিকটা, এদিকটা এই যে এই জায়গাটা আর কি মেনশন করতেছে তারা, যদি এখানের আমরা মোমেন্ট কোফিশিয়েন্টের ভ্যালু নিই, সেটা হবে 1/24। সেটা হবে কত, -1/24। যদি আমরা মিড স্প্যান নিই সেটা হবে কত, +1/14। যদি আমরা এটা কি ইন্টেরিয়র বিম, ইন্টেরিয়র বিমের এক্সটেরিয়র সাইডের দিকে মোমেন্ট কোফিশিয়েন্ট ক্যালকুলেট করি, সেটা হচ্ছে -1/9। আর বাকি দিকগুলো হচ্ছে কি সিমিলার, এটা কি মিড স্প্যান, এটা কি ইন্টেরিয়র, এটা কি এখানেও সেম জিনিস, মানে সিমিলারলি দেখে আর এটা লিখে দেখানো হয়নি। এখন সবগুলো বিমের জন্য কি, সবগুলো স্ল্যাব বা বিমের জন্য কি জিনিসটা প্রযোজ্য না, সবগুলো সেট আপের জন্য এটা প্রযোজ্য না, এটা আমরা পরে দেখব। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে পজিটিভ ভ্যালু কেন, আর এখানে পজিটিভ আর নেগেটিভটা আসলে কাজ কি। পজিটিভ আর নেগেটিভ দিয়ে বোঝাচ্ছে যে পজিটিভ মুভমেন্ট আর নেগেটিভ মুভমেন্টের যে কাজগুলো, ঠিক আছে। পজিটিভ আর নেগেটিভ মুভমেন্ট আমরা কখন আসে সেটা আমরা জানি মোটামুটি, তো এটা নিয়ে আমি ডিটেলে বলতেছি না। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে একটা ভুল ছিল, এখানে নেগেটিভ দেওয়া ছিল মিড স্প্যানে, বাট এটা হবে কি মিড স্প্যানে পজিটিভ, কারণ কি মিড স্প্যানে আমাদের পজিটিভ মুভমেন্ট কাজ করতেছে। সো দেয়ার ফর আমরা কি ধরে নিচ্ছি যে মিড স্প্যানে পজিটিভ, এই কারণে। আচ্ছা, সো এখানে দেখো এই ম্যাথগুলোতে কী বলা আছে, ইন্টেরিয়র সাপোর্টের কথা বলছে, ইন্টেরিয়র সাপোর্টে নেগেটিভ হয়, 1/9 হচ্ছে মোমেন্ট কোফিশিয়েন্ট, এটা কি ডব্লিউ, এটা কি এল স্কোয়ার। আচ্ছা, এল নিয়ে যখন একটু কথা বললাম, আর একটু জিনিস অ্যাড করি, জাস্ট এ সেক। তো আমাদের এলটা হচ্ছে কি একটা বিমের, আমরা যেরকম প্রিভিয়াসলি ক্লিয়ার কাভার পরে আসছি, তো হচ্ছে গিয়ে ক্লিয়ার স্প্যানও বলতে বোঝাচ্ছে কি, জাস্ট আমার ওয়াল বা হচ্ছে গিয়ে এটাকে কী বলে, বা কলামের জাস্ট আউটার সাইড থেকে শুরু করে আউটার সাইড পর্যন্ত যে ডিস্টেন্স আছে সেটাকে আমরা বলতেছি কি, সেটা হচ্ছে আমাদের ক্লিয়ার স্প্যান, ঠিক আছে। কিন্তু যদি কখনো এরকম দেওয়া থাকে
আমাদের যদি এই সেন্টার থেকে শুরু করে এই সেন্টার পর্যন্ত কোনো ভ্যালু দেওয়া থাকে, সেটা কিন্তু কি না, সেটা আমাদের ক্লিয়ার স্প্যান না। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। প্রশ্নে আমাদেরকে ক্লিয়ার স্প্যান ডিরেক্টলি উল্লেখই করে দিছিল যে এটা হচ্ছে ক্লিয়ার স্প্যান 15 ফিট বলে দিছিল। এ কারণে আমাদের আর কোনো ক্যালকুলেশন অ্যাডিশনাল করতে হয় না। কিন্তু যদি কখনো বলে দেয়, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেক্ষেত্রে আমাদের থিকনেসটা কিন্তু বাদ দিয়ে আসতে হবে, মানে এই যে এতটুকু পোর্শনে ভ্যালু বাদ দিয়ে দেন হচ্ছে গিয়ে বাকিটুকু নিতে হবে আমাদের। ঠিক আছে, সো আশা করি এটা বোঝা গেছে। ওকে, সো এখানে আমরা দেখি আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল সোকল্ড, সো সেই ইকুয়েশন আমরা বসাইছি। এটা হচ্ছে মোমেন্ট কোএফিসিয়েন্টগুলো, এই যে আমরা এখান থেকে যে মোমেন্ট কোএফিসিয়েন্টগুলো পাইছি সেগুলোর ভ্যালু এখানে বসানো আছে। আর প্লাস মাইনাসটা তো বোঝাই গেছে, প্লাস মাইনাসটা কোন বেসিসে হচ্ছে। মিড স্প্যানে আমাদের সবসময় পজিটিভ, মিড স্প্যানে পজিটিভ, আর হচ্ছে সাপোর্টে আমাদের অলওয়েজ নেগেটিভ। ওকে, সো এখানে ভ্যালু বসাইছি, আমরা ভ্যালুগুলো পেয়ে গেছি। এখন যে জিনিসটা কনসিডারেশনে নিতে হবে সেটা হচ্ছে কি, এখানে সবচেয়ে বড় ভ্যালু কোনটা। এই মোমেন্টের মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে 6.43, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এইটা দিয়ে আমরা বেসিক্যালি ডিজাইনগুলো কমপ্লিট করব। তার ফলে আমাদের কি হবে, সুবিধাটা কোথায়, আমরা যদি হায়েস্টটা নিয়ে ক্যালকুলেশন করি তাহলে কি এর থেকে কম যে ভ্যালু আছে তাদের জন্য তো আমাদের টেনশন করতে হচ্ছে না, আমরা হায়েস্টে নিয়ে সব ক্যালকুলেশন করে ফেলতেছি, আমরা লোয়েস্টের ভ্যালু নিয়ে কোনো চিন্তা নেই তাহলে। ঠিক আছে, এই কারণে আমরা কী নেব, মোমেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম যে মোমেন্ট আছে সেটা নিব। সো দেখো এখানে স্টেপ 4-এ আমাদের কী বলে দেওয়া আছে, স্টেপ 4-এ আমাদেরকে বলছে ম্যাক্সিমাম মোমেন্ট ইজ ইকুয়াল টু, তারা এটা অ্যাডপ্ট করে নিছে। ঠিক আছে, 6.43, সো এটা নিল। আচ্ছা, এবার ফাইনাল এফেক্টিভ ডেপথের আমরা চেকে চলে আসবো। আচ্ছা, এই যে চেকটা সেটা হচ্ছে কি ডি চেক। এটা হচ্ছে আমাদের যে চেকের কথা বলছিলাম, যে শোয়েব স্যার আমাদের এক্সামে কী কী দিতে পারে। শোয়েব স্যার আমাদেরকে বলছে যে কোনো 3টা চেক আছে এখানে, 3টা চেকের মধ্যে যে কোনো একটা চেক দিবে, এবং হচ্ছে উনি এরিয়া ক্যালকুলেশন করতে দিবে, উনি মোমেন্টের ভ্যালুগুলো দিয়ে দিবে, মিনস আমাদের এই পোর্শনটা আর করতে হচ্ছে না, স্টেপ 3। আর হচ্ছে উনি আমাদেরকে ডিটেলিং করতে দিবে, বেশি মার্ক থাকবে হচ্ছে ডিটেলিংয়ে। তো আমরা এখন হচ্ছে আমরা কী করবো, আমরা ডেপথ চেক করব। এটা হচ্ছে কি আমাদের চেকের প্রথম পার্টটা। ওকে, সো যদি আমরা ডেপথ চেক করতে আসি, ফাইনাল আর এফেক্টিভ ডেপথ। সো এখানে দেখো আমরা এটা জাহিদ স্যারের পার্টে আমরা পড়ছি যে 0.005 ইজ ইকুয়াল টু 0.85 বিটা 1 এফসি প্রাইম, এই যে ইকুয়েশনটা। এখানে আমাদের এফইউ আমরা ধরে নিচ্ছি 0.003, এটা 0.005, দেন আমাদের এটা ভ্যালু আসতেছে কত, 0.018। ঠিক আছে, এইটা তো আশা করি বোঝা গেছে। এখান থেকে এরপর আমরা কি করব, আমরা কি মান পেলাম, আমরা রোয়ের যে মানটা সেটা পেয়ে গেছি। তো রোয়ের মান যদি আমরা পেয়ে থাকি, আমরা এখন মোমেন্টের যে ইকুয়েশনটা জানতাম, সেই মোমেন্টের ইকুয়েশনটা থেকে দেখো আমরা কি করছি, জাস্ট মোমেন্টের মানে সরি, এই টোটাল ইকুয়েশনটা ছিল অ্যাকচুয়ালি কি, এম ইউ ইজ ইকুয়াল টু ফাই রো এফ ওয়াই ডি স্কোয়ার বি, দেন হচ্ছে 1 মাইনাস বাকি অংশ। তো আমরা এখানে কী করতেছি, জাস্ট ডি স্কোয়ারটাকে এক সাইডে রাখতেছি, বাকি সবকে অন্য পাশে নিয়ে পাঠিয়ে দিচ্ছি। তো এই পাঠিয়ে দেওয়ার ফলে আমরা ইকুয়েশনটা পেলাম। এখান থেকে আমরা ডি এর মান বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আমাদের তো সব কিছু দিয়ে দেওয়া আছে, আমরা একটা ডি এর মান বের করে নিয়ে আসতে পারবো। তো ডি এর মান দেখো, আমাদের ডি স্কোয়ারের মান আসতেছে কত, 7.83। এটাকে যদি রুট করি তাহলে আমাদের অ্যান্সার কত আসে, 2.80 ইঞ্চ। তার মানে আমার যে মোমেন্ট আছে তার জন্য আমার করসপন্ডিং ডেপথ দরকার জাস্ট 2.8 ইঞ্চ। কিন্তু ভাই আমরা একটু আগে দেখো, আমরা যখন L/28 এসিআই কোড মেনে যে কাজগুলো করে আসছি, সেখানে তার বেসিস অনুযায়ী আমরা এইচের মান কত ধরে আসছি, 6.5। তো ডেপথ সমান সমান তখন কি হবে, এই জিনিসটা হয়তো বা মাইনাস মিস্টেক হয়ে গেছে, বলা হয় নাই। তো এই ডি সমান সমান হচ্ছে H-1। ইট মিনস ডি সমান সমান আমাদের এইচ কত আসছে, 6.5 - 1, তার মানে কত, 5.5। তাহলে আমরা ভাই কনসিডারেশনে কত আনতেছি, 5.5। কিন্তু আমার জাস্ট লাগবে কতটুকু, জাস্ট লাগবে আমার লাগতেছে কত, এই যে 2.8। ঠিক আছে, এই যে জাস্ট এখানে 2.8 আমার লাগতেছে। সো দেয়ারফর আমি কি সেফ জোনে আছি। ওকে, আচ্ছা, তো এখানে দেখো এই কথাটা এখানে বলছে দিস ইজ লেস দ্যান দ্য এফেক্টিভ ডেপথ 6.5 - 1। এটা কোনটা থেকে আসছে, যে এ ডি সমান সমান H-1। তো এখান থেকে এই জিনিসটা নিয়ে আসছে, রেজাল্টিং ফ্রম দ্য কোড অ্যাপ্লিকেশন। ওকে, ডান। ইট মিনস কি আমাদের ফার্স্ট চেক কমপ্লিট। এবার আসি আমরা কি করব, সেকেন্ড চেক। সেকেন্ড চেকটা কি, সেকেন্ড চেকটা হচ্ছে শিয়ারের চেক। ঠিক আছে, সেকেন্ড চেকটা কিসের চেক, শিয়ারের চেক। এখন এখানে উনি একটা ইকুয়েশন মার্ক করে দিছে, এই ইকুয়েশনটাই আমাদেরকে ইউজ করতে হবে। শিয়ার অ্যাট দ্য এন্ড মেম্বার অফ দ্য ফার্স্ট সাপোর্ট ইন্টেরিয়র সাপোর্ট, এখানে একটা ইকুয়েশন দিয়ে দিছে 1.15-এর। ঠিক আছে, এইটা দিয়ে আমরা শিয়ার চেকটা কমপ্লিট করব। আচ্ছা, তো শিয়ার চেকের জন্য আমাদের যে ভ্যালুটা লাগবে, মেইন যে ইকুয়েশনটা, মেইন ইকুয়েশনটা যদি আমি মার্ক করে দিই, এই যে এটা হচ্ছে আমার জাস্ট মেইন ইকুয়েশন। এখানে কি বলা আছে, ভিউ ফেস মাইনাস ডব্লিউ ইউ ডি সামথিং।
সো এখানে দেখো আমাদের ভিইউ ফেস্টার একটা ইকুয়েশন তারা দিছে। এই ইকুয়েশনটা কি 1.15 ডাব্লিউ এলএন কি আমার হচ্ছে তোমার স্প্যানের যে লেন্থটা ডিভাইড বাই 2, আর ডাব্লিউ তো আমরা একটু আগে বের করে আসছি 257। সো এইখান থেকে মানে কি এই ইকুয়েশনটা এখানে বসানো হয়েছে, মাইনাস কত ডাব্লিউ ইন্টু ডি। সো আমার ডাব্লিউ কত ছিল 257, আর ডি কি, ডি আমার যে এফেক্টিভ ডেথ আমি যে 5.5 ধরে আসছি, ওই যে হাইট বের করছিলাম, হাইট -1 করছি, তারপরে কি পেয়ে গেছে 5.5 পাইছি, এই যে জিনিসটা সেটাকে কিসে নিয়ে গেছে, ফিটে নিয়ে যে জাস্ট পাউন্ডে কত আসছে সেটা বের করে নিয়েছে। তাহলে আমাদের ভিউর ভ্যালুটা কত আসে ফ্যাক্টর চেয়ারের জন্য ফ্রম ডিস্টেন্স ডি কত আসতেছে 2100। এই জিনিসটা কি আসলে, এটা হচ্ছে জাহিদ স্যারের পার্টে উনি করাইছিল যে এখানে থাকে ধরো আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম, হ্যাঁ ধরো এটা হচ্ছে আমাদের ভি ম্যাক্স, দেন আমরা কি করি একটু ডি ডিস্টেন্স কাট করে এসে বা ডি ডিস্টেন্স দূরে এসে দেন আমরা ভ্যালুগুলো নিই না, দেন এইখান থেকে একটা ভ্যালু নিয়ে আসি না। তো এই যে ডি ডিস্টেন্স দূরে আসতেছে এখন যে ক্যালকুলেশনগুলো সেইটার করসপন্ডিং আমরা মানে ম্যাথটা কমপ্লিট করতেছি। যাই হোক এটা জাহিদ স্যারের পার্টের জিনিস, এটা আমাদের এখানে এত ডিটেল না বুঝলেও চলবে, বাট ডিরাইভ করতেছে জাহিদ স্যারের পার্ট থেকে। ওকে, সো এখান থেকে এটা গেল। তো আমাদেরকে এখানে কি বলতেছে, আমরা কী বের করলাম এতক্ষণ, ফ্যাক্টর শেয়ারটা বের করে নিলাম। এখন আমরা কি করব, এখন আমরা নমিনাল শেয়ারটা বের করব। ফ্যাক্টর শেয়ার বের করছি, এখন কি করব, নমিনাল শেয়ার বের করব। কোন ফর্মুলা ইউজ করব, 2λ√fc' BD। তো এখান থেকে ভ্যালুটা বসালাম, বসানোর পর আমরা একটা মান পেয়ে গেলাম 8350। এখন আমরা কি করব, আমাদের ডিজাইন যে শেয়ার স্ট্রেংথটা, ডিজাইন স্ট্রেংথ আমাদেরকে বের করতে হবে। আমরা নমিনাল পাইছি, এখন কি বের করবো, ডিজাইন বের করবো। সবসময় মনে রাখবো কোথা থেকে ডিজাইন আনবো, নমিনাল থেকে ডিজাইন আনবো। সো নমিনাল থেকে যখন ডিজাইন আনবো ফাই আনতে হবে ইন্টু কত, ভিসি। এখন এই যখন আমরা এটার জন্য স্ল্যাবের শেয়ার ডিজাইন করব তখন আমাদের ফাইয়ের ভ্যালু অলওয়েজ কী থাকবে 0.75, নট কি 0.9 বা ওইগুলো না, ওইটা মনে রাখবো। আমরা স্ল্যাবের জন্য কী থাকবে 0.75। কিন্তু আরেকটা জিনিস যেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আমরা যখন এখানে বেসিক ইকুয়েশনগুলো করে আসছিলাম, এই যে এখানে একটা ফাই ছিল, এখানে কিন্তু 0.9 ইউজ করছি। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। দেন তো এখন যদি আমরা দেখি আমাদের দরকার হচ্ছে 2100, হ্যাঁ 2100, আর আমরা প্রোভাইড করতেছি কত, আমরা ফ্যাক্টর গুণ করার পর আমরা প্রোভাইড করতে কত 6260। সো হিউজ। সো এখানে কি হচ্ছে যে গ্রেটার দ্যান এটা, দ্যাট মিনস ওকে। সো এরপরে ফার্দার আরও কী করছে, হাফ দিয়েও চেক করে বসে ভাই এটাও অ্যাপ্লাই হয়, সমস্যা নেই, বাট এটা আমাদের এই পোর্শনটা না করলেও আমাদের চলতেছে। ওকে, এবার আমরা আসি স্টেপ 7, আমাদের কী কী বলা আছে। এবার আমরা হচ্ছে ডিটেল ডিজাইনিংয়ে চলে যাব। ডিটেল ডিজাইনিংয়ে আমরা ইন্টেরিয়র সাপোর্টের জন্য যে মোমেন্ট, এটা আমরা আগেও বের করে আসছি। দেন হচ্ছে গিয়ে আমাদের যে মিড স্প্যানের জন্য পজিটিভ আসতেছে, এক্সটেরিয়রের জন্য নেগেটিভ আসতেছে, এটা আমরা আগেও দেখে আসছি। এই যে তিনটা ভ্যালুগুলো এটা আমরা আগে বের করে নিয়ে আসছি। এখন এখানে কি করছে, কনভার্ট কিপ ইঞ্চ ইন্টু হচ্ছে কত কী করছে, কিপ ফিট থেকে কিপ ইঞ্চে কনভার্ট করে নিয়েছে। আচ্ছা কেন করছে এটা পরবর্তীতে আমাদের হচ্ছে সবগুলোতে আমরা কিপ ইঞ্চে ক্যালকুলেশন করে এসেছি, জাস্ট এই কারণেই, এটা ডিরেক্ট কনভার্সন না দেখালেও চলতেছে। এবার আমাদের ট্রায়াল অ্যান্ড এরর একটা প্রসিডিওর আছে, যেটা জাহিদ স্যারের পার্টে আমরা দেখে আসছি। আমরা কি করব, এএস এর ভ্যালুগুলো কি করলাম দেখো, এখানে প্রথমে এ এর ভ্যালু কত 1 নিছি, একটা এএস এর ভ্যালু পাইছি, সেই এএস এর ভ্যালুটা কি আবার এর যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে বসাচ্ছি, দেন আবার এর একটা কারেক্টের একটা ইকুয়েশন পাচ্ছি 0.43, এই 0.43টাকে আবার কি করতেছি, এই এএস এর যে ইকুয়েশনটা আছে সেখানে বসাচ্ছি। বসানোর পরে এরকম 2 থেকে একবার আমরা যখন কনসিডার করতেছি তখন আমাদের এর মানটা আলটিমেটলি কত চলে আসতেছে 0.4। ওকে, সো আমরা ধরে নিচ্ছি যে এটাই আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি আছে, এর মান চলে আসলো আমাদের। এখন এর মানটা পেয়ে গেছি, আমাদের যে ইকুয়েশনটা ছিল আমরা যদি একটু দেখি, আমাদের ইকুয়েশনে D-A/2 একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি, D-A/2। তা আমরা ধরতেছি কি ভাই, D-A/2কে আমি বলতেছি কি এটার নাম দিছি নতুন একটা জেড, জাস্ট এতটুকু এখানে করা হয়েছে। দেখো এখানে জেড সমান এই মানটা বসেছে, তাহলে কত 5.3। ওকে, এটা না করলেও হয়, এটা ইচ্ছা টোটালি মানুষ যার উপরে। ওকে, এবার আমাদেরকে কি বলতেছে, রিকোয়ার্ড ফ্লেক্সিবল স্ট্রেংথ অ্যাট ইচ ক্রিটিক্যাল সেকশন। ওকে, তো আমাদের এখন ফ্লেক্সিবল স্ট্রেংথ বের করতে হবে, তার জন্য আমার ইকুয়েশন হচ্ছে এটা। এখানে কি করছে, D-A/2 জায়গায় তারা কি বসাইছে, জেড বসাইছে, বুঝতে পারে জেডের ভ্যালু বলে দিছে আমাকে এখানে। আচ্ছা
তো এখান থেকে আমি কী বের করতেছি, ইন্টেরিয়র সাপোর্টের জন্য রিকোয়ার্ড এরিয়া বের করছি, মিড স্প্যানের জন্য এরিয়া বের করছি, এক্সটেরিয়র সাপোর্টের জন্য এরিয়া বের করছি। তাহলে এরিয়া বের করা পারা যাবে, আশা করি সমস্যা হবে না এখানে। আমরা কি করব, এরিয়া বের করার আগে ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে এ আর এস চেক করব, এ আর এস চেক করব, দেন আমি এ এর একটা মান পেয়ে যাব। সেই মান থেকে আমি কি করব, এই জেডের যে ভ্যালুটা মানে ডি মাইনাস a/2 এর মানটা বের করে রাখবো। আর এখানে উপরে এম কারগুলো বসাচ্ছি, আমার যে এইখানে যা মানগুলো পেয়ে গেছিলাম, দেখো এখানে যে কনভার্সনের পরে যে 77.1 মানে কত, 6.43 কনভার্ট করে কত বানিয়েছে 77.16, জাস্ট কী করছে 12 দিয়ে গুণ করছে। এই মানগুলো জাস্ট আমরা বসাই দিব, বসাই দিলে আমাদের ভ্যালুগুলো কিসে চলে আসতেছে, আমাদের এরিয়াগুলো বের হয়ে চলে আসতেছে। আচ্ছা, এবার আমাদের আরেকটা জিনিস সাথে চেক করে রাখতে হবে, সেটা হচ্ছে কি মিনিমাম স্টিল টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ। ওকে, আচ্ছা বলতে ভুলে গেছি, আমাদের হচ্ছে কি মেইন কাজ এখান থেকে শুরু হয়ে গেছে অলরেডি, মানে স্টেপ 7 থেকে। ঠিক আছে, এটা আমি হয়তো আলাদা করে পরে আবার মানে নোট ডাউন করে দিব না, যে স্টেপ 7 থেকে আমাদের আবার পরীক্ষায় আসবে আর কি, বা এদিক থেকে আর কি করতে হবে। সো মিনিমাম স্টিলের জন্য টেম্পারেচারের শ্রিঙ্কেজের একটা আমাদের ইকুয়েশন বলে দিয়েছে, এস মিনিমাম ইজ ইকুয়াল টু রো কী লিখছে, রো টিএস বিএইচ ইজ ইকুয়াল টু কত 0. আচ্ছা, আমরা মেইন কোনটুকু মনে রাখবো, আমরা মনে রাখবো এতটুকু ইকুয়েশন, এতটুকু 0.008 ইন্টু 12 ইন্টু মানে বিএইচ আর কি। ঠিক আছে, আমাদের খেয়াল রাখতে হবে এখানে কি, এটা কিন্তু এইচ, এটা কিন্তু ডি না। ঠিক আছে, এটা হবে কি এখানে এইচ। ওকে, সো এখানে দেখি আমাদের ভ্যালুটা চলে আসতেছে 0.14। আচ্ছা, তা আমাদের এরিয়াগুলো যদি আমরা একটু আবার রিভিশন বা রিভাইজ করি, আমাদের এরিয়াগুলো কী কী আসছিল, আমাদের ফার্স্ট এরিয়া আসছে কত 0.27। এখন এইটা কি আমার টেম্পারেচার ফ্যাক্টরের থেকে বড় না ছোট? অবভিয়াসলি বড়। আমার টেম্পারেচার এখানে কত আসছে 0.14, অবভিয়াসলি 27 বড়। তার মানে কি এটা যেরকম আছে সেরকমই থাকবে। দেন নেক্সটটা যদি আমরা চেক করি যে 0.17, অবভিয়াসলি কি ইজ গ্রেটার দ্যান 0.14। এবার আমি যদি দেখি 0.10, এটা কি, এটা লেস দ্যান 0.14, তাই না? তো আমি কি করব, আমি বলবো যে আমি 0.10টা আমি নিতে পারবো না, আমাকে মিনিমামই কত নিতে হবে, এই 0.14টা পর্যন্ত। মানে কি 0.14-এর জায়গায় কত হয়ে যাবে তখন ভ্যালু 0.1-এর জায়গায় ভ্যালু কত হয়ে যাবে 0.14। ওকে, তার মানে আমাদের কি করতে হবে, কাজটা যদি আরেকবার রিভাইজ আবার বলি, আমাদেরকে প্রত্যেকটা পজিশনের জন্য এরিয়া বের করতে হবে, এবং পরবর্তীতে টেম্পারেচার শ্রিঙ্কেজের জন্য এরিয়া বের করতে হবে। এবং আমার কোড বলতেছে ভাই এইটাই হচ্ছে সবচেয়ে লোয়েস্ট থাকতে পারবে, এর থেকে লোয়েস্ট কেউ থাকতে পারবে না। তখন আমরা কি করতে, তখন আমরা গিয়ে চেক করতেছি যে কোনটা লোয়েস্ট আছে, কোনটার থেকে বড়। যেগুলো এই 0.14 থেকে বড় তারা তো কোয়ালিফাই হয়ে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু যে ছোট তাকে বলতেছি না, তুমি এরকম থাকতে পারবে না, তোমাকে কত হতে হবে 0.14 হতে হবে। সো এটা যদি আমরা দেখি, এই যে কম্পেয়ার উইথ এই, তাহলে এস দিয়ে কম্পেয়ার করলে দেখা যায় যে কন্ট্রোলস বাই ফ্লেক্সার কন্ট্রোলস বাই মিনিমাম সাইজ রিভার্স, মানে কি যে রিভাইজ করে দিচ্ছে, নতুন করে নিছে। দেন আবার কি বলতেছে, এক্সটেরিয়র ইউজের জন্য কত হবে 0.14। ঠিক আছে, আমার ছিল কত 0.10, যেহেতু এটা কমপ্লাই করেনি, সো দেয়ারফর আমি চেঞ্জ করে রিভাইজ করে 0.14 নিয়ে আসছি। ওকে, এবার রিভার্স স্পেসিং অ্যান্ড হাউ ক্র্যাঙ্ক বার্ড কভার্স দ্য সাপোর্ট। সো আমাদেরকে আগে বারের এই ভ্যালুগুলো এরিয়া জেনে রাখতে হবে। নাম্বার 3-এর হচ্ছে 0.11, নাম্বার 4-এর হচ্ছে 0.2, 5-এর হচ্ছে 0.31। স্যার যেটা ক্লাসে বলছিল, নাম্বার 3 আর নাম্বার 4 বারই আমরা মোস্ট অফ দ্য কেসেস ইউজ করে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কোন বারটা ইউজ করলে মাছ মোর এফিসিয়েন্ট হচ্ছে বা রড কম লাগতেছে, আমার ওয়েস্টেজ বেশি যাচ্ছে না, সেটা আমরা আলটিমেটলি ইউজ করবো। বাট যেহেতু ডিজাইন প্রবলেম, ইটস নট লাইক যে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, তুমি ভুল করলে কোনো অসুবিধা নাই তেমন একটা। ওকে, সো আমাদের স্পেসিংয়ের জন্য একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু এ বি ইন্টু 12 ডিভাইড বাই এস। এখানে এবিটা কি, এবিটা হচ্ছে কি আমাদের এবিটা হচ্ছে আমার স্টিল রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, এবিটা কি স্টিল রিইনফোর্সমেন্ট হোয়াট এভার দ্য থিংস। এবিটা কি আমাদের যে স্টিলের রিইনফোর্সমেন্টের ভ্যালু, স্টিল রিইনফোর্সমেন্ট এরিয়া। আচ্ছা, কার জন্য, এই যে বারের যে জন্য আমরা যে নোন বারগুলো আছে তার যে এরিয়া সেটা। আচ্ছা, এটা গেল স্পেসিং আমরা বের করব। আর এএস মিনিমাম এটা কি, এটা হচ্ছে কি আমার যে রিকোয়ার্ড যে আছে, আমি যে 1.14 2.7 বের করছি সেই জায়গাগুলো। এবিটা কি, এবিটা হচ্ছে আমার যে আমরা বারগুলো ইউজ করতেছি নাম্বার 3 নাম্বার 4 বার তার এরিয়া। ওকে, আচ্ছা, এরপরে আমাদের একটা চেক আছে, সেই চেকটা হচ্ছে আমাদের স্পেসিংয়ের জন্য এস ম্যাক্স, এই এস ম্যাক্স আর এস মিনিমামের কিছু চেকিং আছে, সেটা আমরা করব স্পেসিংয়ে।
এসিআই কোড আমাদেরকে কী বলতেছে, স্পেসিং ম্যাক্সিমাম কত হতে পারে, সেটা হতে পারে 3H অথবা 18, সরি 3H অথবা কত 18 ইঞ্চ। ওকে, সো 3H মানে কত, আমার 3 ইন্টু আমার এই কেসের জন্য 6.5, তাহলে আমার এখানে কত আসে ভ্যালুটা, জাস্ট এ সেকেন্ড, তো আমার এখানে ভ্যালুটা কত আসে 19.5, আর আমাকে আরেকটা কত বলছে অর 18 ইঞ্চ। আমি এই 18 ইঞ্চ আর 19.5 ইঞ্চের মধ্যে ছোটো যে ভ্যালুটা সেটাকে সবসময় নিব, এই যে বলা আছে মিনিমাম, তার মানে কি এখানে মিনিমাম কি 18, তার মানে কত স্পেসিং ম্যাক্সিমাম কত হতে পারবে, আমাদের 18 ইঞ্চ হতে পারবে। এখন কথা হচ্ছে এই জিনিসটা আসলে কেন করে, আমরা পরে দেখবো এই 18 ইঞ্চটা আসলে কোনো জায়গায় ইউজ করে নেই, কিন্তু ফার্দার যদি আমাদের কমপ্লেক্সিটির দিকে আসে বা রিয়েল লাইফে যখন আসবে, আমাদের পরীক্ষায় আসবে না, বাট রিয়েল লাইফে যদি কখনো এমন হয় যে আমার ম্যাক্সিমাম স্পেসিংটাকে এক্সিড করে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ডেপথ বাড়াবো বা হচ্ছে গিয়ে কলামটাকে আবার রিভাইজ করব, ঠিক আছে, স্ল্যাবের জন্য স্ল্যাবের থিকনেস বাড়াবো বা কিছু একটা তখন চেঞ্জেস আনবো, বাট পরীক্ষায় লাগবে না, কোনো কিছুতেই আমার এখানে দরকার হচ্ছে না। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত আমরা একটা পার্ট রাখি, বাকিটা নেক্সট পার্টে দেখা যাচ্ছে।